মারিচমারির জঙ্গলের মাথায় তখন রূপোর থালার মতো চাঁদ উঠেছে। যতদূর চোখ যায় ওই উঁচু টিলাটার নিচের পৃথিবী ঝিমঝিমে অন্ধকারে ডুবে আছে। শুধু আকাশের দিকে তাকালে দেখতে পাচ্ছি আলোর বন্যা। জঙ্গলের গাছগুলোর উপরের দিকটা আলোকিত হয়ে আছে ঠিকই, কিন্তু গাছের ঘনত্ব এতই বেশি যে সে আলো মাটিতে পৌঁছয়নি। আমাদের রিসর্টটার সামনে লনটা দিয়ে হেঁটে খানিকটা এগিয়ে গেলেই একটি খাড়া খাত নেমে গেছে। যদিও পাহাড়ের মতো নয়, তবুও কম উচ্চতা নয়। আজ সকালে আমরা দুই বন্ধু এখানে এসে পৌঁছেছি। এরকম দুম করে সপ্তাহের মাঝখানে অফিস কামাই করে চলে আসার কারণ আজকের রাত্রিটা উপভোগ করার জন্য। আজ ফাল্গুনী পূর্ণিমা। আজকের রাতে নাকি মারিচমারি সবচেয়ে বেশি মোহময় হয়ে ওঠে। সপ্তাহের মধ্যে এসে পড়ায় এখানে পর্যটক নেই বললেই চলে। আমাদের রিসর্টে শুধু আমি, আমার বন্ধু সুমিত আর আমাদের পাশের ঘরে রয়েছে হেমেনবাবু। এই খোট্টার দেশে একজন ছাপোষা ভেতো বাঙালির দেখা পেয়ে যাব আমরা তা বিশ্বাস করিনি। সত্যি বলতে বাঙালিরা এখনও সেভাবে মারিচমারির খবর জানে না। আমরা জেনেছি আমাদের অফিসের দারোয়ান শিউরনের মুখ থেকে। শিউরন আশেপাশের কোনো এক গ্রামের বাসিন্দা। এখানকার নানা গালগল্প আমাদের প্রায় সে শোনায়। সেসব ছেঁকে নিয়ে সার পদার্থ যেটুকু পেয়েছি তাতে এখানে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে উঠেছিলাম। হেমেনবাবু শুনলাম কলকাতার সরকারি অফিসের কেরানি, একা মানুষ, বিয়ে থা করেননি, প্রায় এইভাবে বেরিয়ে পড়েন একা একা। আজ দুপুরে খেতে গিয়ে ওর সঙ্গে আলাপ হলো। আমরা ঠিক করেছিলাম আজ রাতে ডিনারের পর মারিচমারির জঙ্গলের আশেপাশটা একটু ঘুরে দেখব। পূর্ণিমার রাতে সাদা জ্যোৎস্নায় কি অপরূপ রূপ নেবে মারিচমারি, তা ভেবেই আমাদের শিহরণ জাগছিল। খেতে বসে আমাদের এই আলোচনা শুনে প্রায় যেচেই আলাপ করলেন হেমেনবাবু। উদ্দেশ্য রাতের অভিযানে আমাদের সঙ্গ নেওয়া। এর আগেও প্রায় 5 পূর্ণিমায় মারিচমারির জঙ্গলে হেমেনবাবু এসেছেন, কিন্তু একা হওয়ার কারণে কোনোবারই সাহস করে উঠতে পারেননি জঙ্গলে ঢোকার। জ্যোৎস্না রাত্রিতে রিসর্টের আশেপাশে ঘোরাফেরা করেই ফিরে আসতে বাধ্য হয়েছেন। তাই এবার আমার আর সুমিতের কথোপকথন শুনতে পেয়ে ঝাঁপিয়েই পড়েছেন তিনি সঙ্গী জোটার আশায়। আর আমরা তো এক পা বাড়িয়েছিলাম। তখনই ঠিক করে ফেললাম রাত ঠিক 10টার মধ্যে ডিনার করে আমরা বেরিয়ে পড়ব মারিচমারির জঙ্গলের উদ্দেশ্যে পূর্ণিমা উপভোগ করার জন্য। আমাদের ফুর্তির পথে বাধা হয়ে দাঁড়ালেন রিসর্টের ম্যানেজার রামখেলন। রিসর্টের বারান্দা থেকে জঙ্গলের মাথায় গোল চাঁদটা যেইমাত্র আমাদের হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো, যে যার ঘরের দরজায় তালা দিয়ে আমরা 3জন অভিযাত্রী বাঙালি সন্তান গুটি গুটি পায়ে হাঁটা শুরু করলাম বাইরে বেরোনোর গেটের দিকে। রাত 9টার মধ্যে ডিনার সেরে রেডি হয়ে বসেই ছিলাম আমরা। হেমেনবাবু একটু দেরি করছিলেন বেরোতে। তাড়াতাড়ি বেরোতে যাব বাধা দিলেন ম্যানেজার। কাহা যা রহে হো সাব? আমি একটু বিরক্ত হলেও ওকে পুরো ব্যাপারটা জানালাম। শুনে ওর মুখে যে ভয় মেশানো বিস্ময়ের ভাব ফুটে উঠল সেটা আমাদের বেশ অবাক করলো। এবার ওর কথা থেকে যা আবিষ্কার করলাম সেটা আমি অনেকবার শুনেছি শিউরনের মুখ থেকে। মারিচমারির জঙ্গল একটা সময়ে বেশ ভয়ের কারণ ছিল স্থানীয় মানুষের কাছে। এই জঙ্গলে বাস ছিল এক কুখ্যাত ডাকাতের, শিবা ডাকাত। সে তার দলবল নিয়ে ওত পেতে থাকত। জঙ্গলের আশপাশ দিয়ে কাউকে যেতে দেখলেই ঝাঁপিয়ে পড়ে শুধু লুট করতো না, তার মুন্ডুটা কেটে নিয়ে যেত। শোনা যায় জঙ্গলের কোনো এক গভীরে সেই ডাকাতের প্রতিষ্ঠিত এক মন্দির আছে। সেখানেই রয়েছে মা মারিচমারির পাথরের মূর্তি, যার নামেই জঙ্গলের নাম।
শিবা ডাকাত নিজের হাতে পাথর খুদে সে তৈরি করেছিল এই মূর্তিটি। স্থানীয় লোকেরা বলে শিবা ডাকাত দেবীকে সত্যিকারে মুন্ডমালা পরাত। মাসে 12টার বেশি মানুষ সে খুন করতো না, কারণ দেবী মুন্ডমালা তৈরি করতে 12টা মাথা লাগত। প্রতি পূর্ণিমার রাতে দেবীর মালা পাল্টে দিত সে। শোনা যায় এই দেবীর বাহন হলো নেকড়ে। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় নাকি সে জেগে উঠত, আর তার জন্য মানুষের টাটকা রক্ত এনে দিত শিবা। সেই রক্তে স্নান করাতো দেবীর বাহনকে। স্নান করে রক্ত পান করে 1 বছরের জন্য আবার সে পাথরে পরিণত হতো সেই নেকড়ে। ফাল্গুনী পূর্ণিমার চাঁদ যখন মাঝ আকাশের দিকে যায়, দেবীর মন্দিরের চূড়ায় সরাসরি সেই জ্যোৎস্না এসে পড়ে। তখনই জেগে উঠত সেই নেকড়ে। এইসব কাজ শিবা একা করতেই পছন্দ করত। তার দলের লোকেদের উপস্থিতি সে মেনে নিতে পারত না। শিবার ভয়ে তখন লোকে এই পথ দিয়ে যাতায়াত ছেড়ে দিয়েছিল। ফলে দেবী ও তার বাহনের সেবা শিবার কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। লোকে বলে একবার ফাল্গুনী পূর্ণিমায় মানুষের যোগান দিতে পারেনি শিবা। নেকড়ে নাকি তাকে হত্যা করে নিজের রক্ততৃষ্ণা মিটিয়েছিল। আজও কখনো কখনো পথভোলা পথিক মারিচমারির জঙ্গলে ফাল্গুনী পূর্ণিমায় একা হারিয়ে গেলে তার আর ঘরে ফেরা হয় না। নেকড়ের হাতে মৃত্যু হয় তার। অথচ সারা বছর এই জঙ্গলের নেকড়ে কেন শিয়াল অবধি সেভাবে দেখা যায় না। এসব শুনতে শিহরণ জাগে ঠিকই, কিন্তু যতই রোমাঞ্চক হোক না কেন বিশ্বাসযোগ্য নয়। আমি ম্যানেজারের কথা শুনে তাকে বোঝাবার চেষ্টা করছি। হেমেনবাবুও আমার পাশে এসে দাঁড়িয়েছে। হঠাৎ সুমিতের হেরে গলায় গান ভেসে আসতেই হা করে দেখলাম। ম্যানেজারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ও কখন যেন হেঁটে চলেছে সামনের দিকে, আর দূর থেকে শোনা যাচ্ছে, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে। কেন যেন বেদম হাসি পেয়ে গেল। মুখটা আড়াল করে শুধু বললাম, আমরা বেশি দূর যাব না, এই একটু কাছেই। এরপর ম্যানেজার আর বাধা দেওয়ার চেষ্টা করেননি। শুধু আমার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বয়স্ক লোকটি বললেন, अपना ख्याल रखना बेटा। বলে নিজের গলা থেকে একটা লাল কারে বাঁধা তাবিজ খুলে পরিয়ে দিলেন আমার গলায়। অজানা অচেনা লোকটার জন্য এক ধরনের মায়া হলো মনে। গল্পগুলো ভুলভাল সন্দেহ নেই, কিন্তু জঙ্গলের রাস্তায় ঢোকার মুহূর্তে পর্যন্ত আমাদের 3 জনেরই বাক্যি হারে গেছিল। পরিবেশের অবদান নিঃসন্দেহে। গা ছমছমে নিঃশব্দ পথ, চাঁদের আলোয় বন্যায় ভেসে যাচ্ছে। কতক্ষণ হেঁটেছি জানি না। এই রাস্তায় ঢোকার আগে অবধি সুমিতের হেরে গলায় গান শুনছিলাম, কিন্তু 15 মিনিট হলো ওর মুখে কথাটি নেই, কোথাও কোনো শব্দ নেই। এমনকি ঝিঝি পোকারাও হয়তো ডাকতে ভুলে গেছে। এত শুনশান নীরবতায় আমরা শহরের মানুষ অভ্যস্ত নই। শব্দ বলতে মাঝে মাঝে হেমেনবাবুর নাক টানার শব্দ। ভদ্রলোক ক্রনিক অ্যালার্জির পেশেন্ট। কথা নেই বার্তা নেই, নাক টানা শুরু হয়ে যায়। খানিকক্ষণ হাঁটার পর হেমেনবাবু বলে উঠলেন, একটা গন্ধ পাচ্ছেন মশাই, একটা পচা গন্ধ। আমি আর সুমিত বার কয়েক নাক টেনে শুকতে লাগলাম। কিন্তু কোথায় কি তেমন কোনো গন্ধ তো পেলাম না। হেমেনবাবু ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গেছেন। আমি আর সুমিত যে দাঁড়িয়ে পড়েছি তাতে যেন তার কিছু যায় আসে না। আমি সুমিতকে টানতে টানতে কিছুটা এগিয়ে এলাম।
একটা ফোঁস শব্দে টের পেলাম হেমেনবাবু নাক টেনে টেনে হয় সর্দি পরিষ্কার করার চেষ্টা করছেন, নয়তো কোনো গন্ধ শুকছেন। কি করছেন বলুন তো? একটু কড়া গলায় প্রশ্ন করলাম। উনি চমকে উঠে আমার দিকে চাইলেন, তারপর করুণ স্বরে বললেন, মাইরি বলছি, এখানেই ধারে কাছে কোথাও মন্দিরটা আছে। আমি মানুষ পচা গন্ধ পাচ্ছি। দেবীর মুন্ডুমালা বদলানোর সময় হয়ে গেছে। ভয় পাবেন না মশাই। ওর বাহুতে চেপে বসা আমার আঙ্গুলগুলো আগলা হয়ে গেল। কি বলছেন উনি? বুঝতে পারছি গল্পটা ওর মনে সাংঘাতিক প্রভাব ফেলেছে। ভাবতে ভাবতেই এগিয়ে চলেছি। আচমকা একটা বীভৎস পচা গন্ধে দম বন্ধ হয়ে এলো। পরিষ্কার বোঝা যাচ্ছে আশেপাশে কোনো বড়সড় জন্তু মরে পড়ে আছে। বড়সড় কথাটা মাথায় আসতেই কেমন গুটিয়ে গেলাম। তাহলে কি হেমেনবাবুর কথাই ঠিক? মানুষের পচা গন্ধ এটা? মুহূর্তের মধ্যে মন থেকে সরিয়ে ফেললাম চিন্তাটা। হেমেনবাবুর কথা শুনে আমিও দুর্বল হয়ে পড়ছি নাকি? নিশ্চয়ই জঙ্গলের ভিতরে কোনো গরু মোষ মরেছে, এতে আর আশ্চর্য কি? কিন্তু অন্তত মিনিট 7 আগেই হেমেনবাবু বলেছেন উনি গন্ধ পাচ্ছেন, অথচ তখন কোনো গন্ধ ছিল না। আমি বা সুমিত গন্ধ পাইনি। কোনো মানুষের ইন্দ্রিয় একটু বেশি স্পর্শকাতর হয়। এসব ভেবে মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ একটা শব্দে তাকিয়ে দেখি সুমিত প্রচণ্ড জোরে দৌড়তে বাঁশের গাছগুলো পেরিয়ে আরও ভেতর দিকে ঢুকে গেল। আমি চিৎকার করে ডাকলাম, সুমিত, সুমিত, কোথায় যাচ্ছিস? আরে কি হলো তো? কোনো উত্তর এলো না। নিস্তব্ধ জঙ্গলের গাছেদের গায়ে ধাক্কা খেয়ে আমার কথাগুলো প্রতিধ্বনি হয়ে আমারই কাছে ফিরে এলো। আমি হতবাক হয়ে সামনের দিকে চাইলাম হেমেনবাবুর খোঁজে। আরে হেমেনবাবুই বা গেলেন কোথায়? জঙ্গলে জ্যোৎস্নাময় ধোয়া গাছের পাতার আলো ছায়ার মধ্যিখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। এই প্রথমবার মনে হলো ম্যানেজারের কথা না শুনে আসা ঠিক হয়নি। তার উপরে হেমেনবাবুর পিছন পিছন কথায় কথায় এত ভিতরে ঢুকে পড়েছি যে ওকে ছাড়া বেরোতে পারবো কিনা বুঝতে পারছি না। নিঝুম জঙ্গলে একটা পাতা নড়ার শব্দ নেই, শুধু নিজের হৃৎপিণ্ডের ধুকধুকটুকু কানে আসছে যেন। কাঁপা কাঁপা গলায় ডাকলাম, সুমিত, হেমেনবাবু কোথায় আপনারা? আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। শুকনো গলায় একটু হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসিটা ঠিক মতো ফুটল না। ওপাশ থেকে কোনো প্রত্যুত্তর এলো না। বারবার মনে হচ্ছিল এই বুঝি সুমিত হাসতে হাসতে বেরিয়ে এলো ঝোপের আড়াল থেকে। কিন্তু না, এভাবে আরও বেশ কিছুক্ষণ কাটল। এবার এখান থেকে ফেরার উদ্যোগ নিতে হয়। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা 5 বেজে বন্ধ হয়ে গেছে। সেকেন্ডের কাঁটাটা স্থির হয়ে আছে। এতক্ষণ ঘড়ির দিকে তাকাইনি, তাই কখন কটা বাজতে পারে সে সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার। না, যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে রিসর্টের খবর দিতে হবে। হেমেনবাবু আর সুমিতকে খোঁজার জন্য লোকজন নিয়ে আসা দরকার। কিন্তু রাস্তা খুঁজতে গিয়ে যদি আমি পথ হারিয়ে ফেলি? যদিও শুনেছি এই জঙ্গলে তেমন হিংস্র প্রাণীর ভয় নেই, তবু রাত বিরেতে একা জঙ্গলে হারিয়ে যাওয়াটা খুব আনন্দের অনুভূতি বয়ে আনবে না। কোনো রকমে মনের সাহস সঞ্চয় করে পিছন ঘুরে প্রায় সঙ্গে সঙ্গে আটকে উঠলাম। কখন যেন সুমিত নিঃশব্দে এসে আমার পিছনে দাঁড়িয়েছে। বন জ্যোৎস্নার আলোয় ওর চোখের ঝিলিক দেওয়া কৌতুকটা চোখে পড়ছে, কিন্তু ওর চেহারার কিছু একটা পরিবর্তন ঘটেছে, সেটা ধরতে পারছি না। আর তার সময়ও নেই। আমি দাঁতে দাঁত পিষে বলে উঠলাম, পেয়েছিস কি রে?
ইয়ার কি হচ্ছে? রাত বিরেতে জঙ্গলে মজা করছিস? এক্ষুনি ফিরবো, চল। বলে ওর হাতটা ধরে টানলাম। টানটা মেরেই আবার হা করে তাকালাম। আমার টানে রোগা প্যাটকা সুমিত এক চুলও নড়েনি, বলা ভালো ওর হাতটাও নড়েনি। পাথরে প্রাচীরের মতো স্থির অচঞ্চল দাঁড়িয়ে হাসছে, কিন্তু কেমন যেন কেঁপে উঠল শরীরটা। হঠাৎ যেন আমার চোখে ধরা পড়ে গেল ওর পরিবর্তনটা। সুমিতের শরীরটা আর রোগা নেই, পেশিবহুল বিশাল চেহারা ওর জামা কাপড়ে ভিতর থেকে ফুটে বেরোচ্ছে। আমার চোখের সামনে আরও কিছু পরিবর্তন হতে লাগলো শরীরে। হাতের উন্মুক্ত অংশে দেখা দিল গাঢ় বাদামি লোম। মুখে হাসিটা এখন বিলুপ্ত, চোখ দুটো যেন ধক ধক করে জ্বলছে। আমার চোখের সামনে ওর শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে, মাথাটা ক্রমশ ঝুঁকে পড়েছে মাটির দিকে, কিন্তু জলজলে চোখের দৃষ্টি মুহূর্তের জন্য সরায়নি আমার চোখ থেকে। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। এ কি? এ তো ওয়্যারউলফ! প্রচুর বিদেশি ফিল্ম দেখার সুবাদে সুমিতের পরিবর্তনটা চিনতে আমার বেশি দেরি হয়নি। কিন্তু সুমিত গত 8 মাস ধরে আমাদের অফিসে কাজ করছে, তার মধ্যে গোটা 3 জায়গা ওর সঙ্গে বেড়াতে গেছি আমি, কিন্তু এরকম অদ্ভুত দৃশ্যের সাক্ষাৎ কখনো হয়নি। নড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছি, নিজের চোখের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। ফিল্মে দেখা এইরকম আর বাস্তবে চোখের সামনে এই দৃশ্য যে কতটা অস্বস্তি তৈরি করে তা না দেখলে বোঝানো সম্ভব নয়। ছুচলো মুখটা আকাশের দিকে তুলে রূপোর থালার মতো চাঁদটাকে একবার দেখে নিল। সুমিত, সুমিত! একে কি আর সুমিত বলা যায়? এখন সম্পূর্ণ একটা প্রাপ্তবয়স্ক নেকড়েতে পরিণত হয়েছে সে। চাঁদটাকে দেখেই মুখ উঁচু করে রক্ত জল করা এক হুঙ্কার ছাড়ল প্রাণীটা। হুঙ্কারের শব্দে হঠাৎ স্তম্ভিত ফিরল আমার। পালাতে হবে, এটা মাথায় আসতে দিকজ্ঞান শূন্যের মতো ছুট লাগালাম। ছুটতে ছুটতে কোথায় চলেছি জানি না। নেকড়ের হাতে প্রাণ খোয়ানোর কোনো ইচ্ছে নেই আমার, তা অন্তত রাতটুকু গা ঢাকা দিতে হবে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর থামলাম। আর দম নেই, আর এক পাও দৌড়লে আমার হৃৎপিণ্ড ফেটে যাবে। ধপ করে বসে পড়লাম মাটির উপর। বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে ক্রুদ্ধ নেকড়ের চিৎকার। চিৎকার শুনে মনে হচ্ছে নেকড়েটা অন্তত আমার ধারে কাছে নেই। এখন যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমার পালাবার আর কোনো শক্তি নেই। মনে প্রাণে মা কালীকে স্মরণ করছি। বিপদে না পড়লে ভগবানের শরণাপন্ন আমি হই না, তাই আমার প্রার্থনার আদৌ কোনো জোর আছে কি না জানি না। তবে কয়েক মিনিটের মধ্যে আমার পিছনে ঝোপের আড়াল থেকে একটা চেনা শব্দ ভেসে এলো। শব্দটা শুনে আমার প্রাণে জল এলো। এ তো হেমেনবাবুর গলা, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ওর নাক টানার শব্দ শুনতে পাচ্ছি। আমি পাগলের মতো ডেকে উঠলাম, হেমেনবাবু, হেমেনবাবু, আপনি কোথায়? আমাকে বাঁচান। খসখসে গলায় উত্তর এলো, ভয় পাবেন না মশাই, ভয় পাওয়ার কিছু নেই, এদিকে আসুন। দেহটাকে কোনো ক্রমে টেনে ঝোপগুলোর পিছনে গিয়ে দেখি হেমেনবাবু ঝোপের মধ্যে হুমড়ি খেয়ে কী যেন করছেন। ওর পিঠের অংশটুকু উঁচু হয়ে রয়েছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর বলে উঠলাম, কি করছেন হেমেনবাবু? এখন এইসবের প্রয়োজন নেই, আর এসবের সময়ও নেই। আপনি জানেন না
আমরা কতখানি বিপদে পড়েছি। আমার কথা শেষ হওয়ার আগেই ঠোঁটে একটা আঙ্গুল চেপে ধরা গলায় বলে উঠলেন হেমেনবাবু, একদম কথা নয়। দেখছেন না মন্দিরের চূড়ায় চাঁদের আলো সরাসরি এসে পড়েছে। সময় এসে গেছে। এইখানেই রেখেছিলাম ওটা, কোথায় গেল? এক্ষুনি পেয়ে যাব। হেমেনবাবুর কথার বিন্দু বিসর্গ বুঝতে না পারলেও অসহায়ের মতো এদিক ওদিক চোখ চালাতে লাগলাম। না জানি কোথায় নিঃশব্দে বিপদ এসে থাবা গেড়ে বসে আছে। এদিক ওদিক তাকাতেই হেমেনবাবুর কথা কিছুটা স্পষ্ট হলো। আমার ঠিক ডান পাশে একটা মন্দিরের ভগ্নস্তূপ, প্রায় পুরোটাই ভেঙে চুরে শুধু ত্রিকোণার চূড়ার মাথার একটা বিশাল ত্রিশূল সোজা হয়ে উঠে গেছে আকাশের দিকে। এই মুহূর্তে চাঁদ ঠিক মন্দিরের উপরের আকাশে, এবং চাঁদ থেকে একটা অপার্থিব আলো রশ্মি নেমে এসেছে ত্রিশূলের মাথায়। কোন ধাতু ব্যবহার হয়েছিল ত্রিশূল বানাতে জানি না, কিন্তু চাঁদের আলোয় এত বছর বাদেও ওটা ঝকঝক করছে। মনে পড়ে গেল শিউরন আর রামখেলেনের মুখে শোনা একই গল্প। এখন আর এটাকে গল্প বলা যায় না, অন্তত নিজের চোখে দেখার পর। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় চাঁদ যখন মাঝ আকাশে ওঠে, তখনই জেগে ওঠে দেবী মারিচমারির বাহন নেকড়ে। আমি নিজে দেখেছি তাকে জগতে, আমার সেই বন্ধুর মধ্যে। সুমিতের কথা মনে পড়তে একটু দুর্বল হয়ে পড়লাম। আবার হেমেনবাবুর কথা মনে পড়তেই ঘুরে তাকালাম যেদিকে উনি ছিলেন। এবার চমকে উঠলাম। হেমেনবাবুর মুখ, পাঞ্জাবি, দুই হাত, ধুতি সব ধুলো মাটিতে মাখামাখি। আর তার হাতে ওটা কি? এ কি? এটা তো একটা বিশাল খাড়া। খাড়াটা দেখে আমি প্রায় টলে পড়ে যাচ্ছিলাম। বিশাল মাপের ভারী খাড়া উনি যে কি করে অমন অনায়াসে এক হাতে মাথার উপর তুলে দাঁড়িয়ে আছেন তা উনি জানেন। অথচ ওকে দেখে মনে হচ্ছে না যে কোনো কষ্ট হচ্ছে। হাসি মুখে এগিয়ে এলেন আমার দিকে। এটাই খুঁজছিলাম মশাই, আর কোনো ভয় নেই। আমি তখনও হাঁ করে তাকিয়ে আছি দেখে তিনি বললেন, কিছু বুঝতে পারছেন না তো? পাওয়ার কথাও না। চলুন হাঁটতে হাঁটতে বলি। বলেই হাঁটা শুরু করলেন। আমি উপায় না দেখে ওর পিছু নিলাম। খাড়া দেখে আমার মনে একটু আশ্বাস জেগেছে। কিছু না হোক, অন্তত আক্রমণ করলে ঝুঁসতে পারবো নেকড়েটার সঙ্গে। কিন্তু খাড়াটা যে ওখানে ঝোপের নিচে মাটিতে পুঁতে রাখা ছিল, সেটা হেমেনবাবু জানলেন কি করে? হেমেনবাবু খাড়ার ভোঁতা দিকটা কাঁধের উপর রেখে দুলকি চালে হাঁটা শুরু করলেন। দেখে মনে হচ্ছে উনি হাতের তালুর মতো চেনে নেই জঙ্গলকে। আমি ওকে অনুসরণ করলাম। জানেন মশাই, এই আপনার বন্ধু সুমিতবাবু লোকটা খুব একটা সুবিধার নয়। উনি এর আগেও এখানে এসেছেন। লোকটা বলে কি? সুমিত তো নিজেই শিউরনের কথা শুনে এত উৎসাহ দেখালো এখানে আসতে। একবারও তো মনে হলো না জায়গাটা ওর চেনা। হেমেনবাবু বলে চললেন, শিবা ডাকাত মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মারিচমারির মন্দিরে পুজো বন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের বাহনের মধ্যে যে রক্ত তৃষ্ণা সে জাগিয়ে দিয়েছিল তার উপশম হলো না। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় জেগে উঠত সেই নেকড়ে, কিন্তু এ জঙ্গলে সে মানুষ কোথায় পাবে? বছরের পর বছর এখানে মানুষের অভাবে উপোসী রইল সে। যত উপোস তত বেশি হিংস্র হয়ে উঠল মায়ের বাহন। বহুদিন গেল, আস্তে আস্তে মানুষের মধ্যেকার ভয় কমতে শুরু করলো। একজন দুজন করে আবার যাতায়াত শুরু করলো এই জঙ্গল দিয়ে, কখনো কখনো না জেনে ফাল্গুনী পূর্ণিমাতেও।
বহুকাল পর আবার পেট ও মন ভরল নেকড়ের। কিন্তু 2-4 বার এমন হতেই আবার মানুষের মনে ভয় ঢুকে গেল। মুখে মুখে নানা রকম ভীতিপ্রদ কাহিনী প্রচার হলো। আবার ঢোকা বন্ধ হলো জঙ্গলে। ঠিক এই সময়েই যাতায়াত শুরু করলেন আপনার বন্ধু সুমিতবাবু। সব দেখে শুনে গেলেন। তারপর এক রাতে সাগরদের নিয়ে এসে ঢুকলেন এই জঙ্গলে। মায়ের মন্দির অপবিত্র করে প্রবেশ করলেন ভেতরে। মায়ের মূর্তি চুরি ইচ্ছে ছিল মূর্তি চোরদের, কিন্তু মূর্তির ওজন সম্পর্কে ধারণা ছিল না বোধহয় ওদের। 4 জনের পক্ষে সম্ভব হলো না মাকে নিয়ে যাওয়া। কিছু না পেয়ে নিয়ে গেল মায়ের বাহনকে। এটা ছিল সুমিতবাবুর জীবনের সেরা ভুল। প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় ফিরে ফিরে আসতে হলো ওকে। সঙ্গে নিয়ে আসতেন কোনো না কোনো সঙ্গী। রাতের এক সময় জঙ্গলে সে ঘুরতে আসার নামে জঙ্গলে ঢুকে নিজের সঙ্গীকে খুন করে সেই রক্তে স্নান করে নিজের নেশা পূরণ করে সে। গত 5 বছর ধরে এই চলছে। আজ ওর শিকার হতে চলেছেন আপনি। ম্যানেজার বাবুর দেওয়া মাদুলিটা আপনাকে এখনো পর্যন্ত রক্ষা করছে। সেজন্যই একটু আগে আপনি ওকে ছুঁয়েছিলেন, কেঁপে উঠেছিল সেই প্রাণীটা। আমার চোয়াল বিষয়ে ভয়ে ঝুঁকে পড়েছে। কিন্তু আপনি আপনি এত কিছু। কথা শেষ হলো না আমার। ঘুরে দাঁড়ালেন হেমেনবাবু। আরে এ কি দেখছি? আমার চোখ কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখছি? কোনো এক ভেলকিবাজিতে হেমেনবাবু ক্লিন শেভড মুখে এখন এলোমেলো দাড়ি গোঁফ, কাকড়া চুল ঢেকে ফেলেছে কপালের উপর একটা সাদা ফেট্টি বাঁধা। তাতে চুলগুলো একটু উঁচু হওয়াতে কপালের ঠিক মধ্যিখানে তেল সিঁদুরের টিকা স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় ধুতি পাঞ্জাবি, কোথায় কি তেল চকচকে খালি গায়ে খাটো পরনে যে আমার সামনে খাড়া হাতে দাঁড়িয়ে আছে, তাকে দেখেই মনে একটাই নাম জাগলো, শিবা ডাকাত। আমার হাঁটু কাঁপতে শুরু করলো। আজ এই মায়াবী রাতে আর কি দেখা বাকি আছে, আর কপালেই বা কি আছে আমি তা জানি না। হেমেনবাবু থুরি। শিবা ডাকাত এগিয়ে এলো আমার দিকে। তারপর গমগমে কণ্ঠে পরিষ্কার বাংলায় বলে উঠল, ভাবছেন কি মশাই? শিবা ডাকাত ছিল খাস বাংলাদেশের লোক। জীবিকার জন্য পড়েছিল এই রাজ্যে। তার আসল নাম ছিল হেমেন্দ্র মজুমদার। তাই বাঙালি হয়ে ছাপোষা বাঙালির ভূমিকায় অভিনয় করাটা কি খুব কঠিন? যাকগে, সেসব ছাড়ুন। অভিশপ্ত প্রাণীটাকে আজ রাতেই শেষ করতে হবে। যে তৃষ্ণা আমি জাগিয়েছিলাম ওর মধ্যে, সেই তৃষ্ণার অবসানও হবে আমারই হাতে। সেদিন যদি একটু সতর্ক হতাম, তাহলে নেকড়েটার সাধ্য ছিল না আমাকে খুন করে। কিন্তু মায়ের পুজো মুন্ডমালার অভাবে অসমাপ্ত থেকে যাওয়ার মনটা খুব বিক্ষিপ্ত ছিল। সেই সুযোগটাই নিয়েছিল সেই শয়তানটা। কিন্তু আর নয়, আজই ওর শেষ দিন। মা মারিচমারির খাড়া ছাড়া আর কিছুতেই মরবে না ও। প্রতি পূর্ণিমার মতো সেই রাতেও মায়ের খাড়াটা আমি লুকিয়েছিলাম ঝোপের নিচে মাটির তলায়। ওখানেই ওটা থাকতো বরাবর। মানুষ মারতে আমি ওটাই ব্যবহার করতাম। শুধু পূর্ণিমার পুজোর সময় মায়ের হাতে দিতাম ওটা। যাই হোক, সময় আর বেশি নেই, একটা কাজ করতে হবে। আপনার মাদুলির ভয়ে সামনে আসতে পারছে না শয়তানটা। ওটা খুলে ফেলতে হবে গলা থেকে। কোনো ভয় নেই আপনার, আমি আছি। বলতে বলতেই এক হ্যাচকা টানে আমার গলা থেকে লাল সুতোর বাঁধা মাদুলিটা ছিঁড়ে এনে দূরে ছুঁড়ে ফেলে দিল শিবা ডাকাত। অর্থাৎ শেষ বর্মটুকু আর নেই আমার কাছে। কয়েক মিনিট দুজনে মুখোমুখি স্থির দাঁড়িয়ে রইলাম। তারপর এক মৃদু সস্বর শব্দ কানে এলো আমার পিছন থেকে। আমি জানি
সাক্ষাৎ মৃত্যুর মতো আমার পিছনে এসে দাঁড়িয়েছে সেই নেকড়ে। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে আমার গলার নড়ি ছিঁড়ে ফেলবে। তারপর সে টাটকা গরম রক্ত স্নান করে নিজের তৃষ্ণা মেটাবে। আর পথ নেই, ঢোক গিলে চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম অন্তিম মুহূর্তের। আমার সামনে শিবা ডাকাত তখন উপরের দিকে নাক তুলে শব্দ করে করে কিছু শুকছে। তারপর ফিসফিস করে বলে উঠল, সময় এসে গেছে, শয়তান আমাদের খুব কাছে, খুব সাবধান রোহন বাবু। বলতে না বলতেই একটা বিকট গর্জন করে পিছন থেকে আমার ঘাড়ে এসে পড়ল প্রাণীটা। মাটিতে পড়ে যেতেই টের পেলাম প্রচণ্ড ভারী প্রাণীটার ধারালো নখগুলো বিঁধে যাচ্ছে আমার পিঠে। বুনো বোটকা গন্ধে আমার দম বন্ধ হয়ে এলো। ভয়ে আর যন্ত্রণায় আমি জ্ঞান হারাবো। চোখ বন্ধ হওয়ার ঠিক আগে দেখতে পেলাম শিবা ডাকাত তার মায়ের ঘাড়া দু হাতে মাথার উপর তুলে ছুটে আসছে আমারই দিকে। জ্ঞান ফেরার আশা নিয়ে জ্ঞান হারায়নি, তবু জ্ঞান ফিরল। তখন বেলা বেড়ে চারদিকে প্রখর রোদ। আমি শুয়ে আছি রিসর্টের লনের বেঞ্চে। আমার চারিদিকে অন্তত জনা 8 লোক। একটু সুস্থ হয়ে ম্যানেজার বাবুর কাছে জানলাম সুমিতের গলাকাটা দেহ পাওয়া গেছে জঙ্গলের মধ্যে, কিন্তু মাথার কোনো সন্ধান মেলেনি এখনো। আমি মনে মনে ভাবলাম, আমি জানি কোথায় সুমিতের মাথা। মা মারিচমারির মন্দিরে ঢুকলেই দেখা যাবে মায়ের গলায় মুন্ডমালা পরানো হয়েছে। কত বছর বাদে মায়ের উপাসক তার স্বাদ মিটিয়ে পুজো করেছেন। বাইরের পৃথিবীর জানার দরকার নেই এই সত্য। আমি নিজেকে একটু সামলে নিয়ে ম্যানেজার বাবুকে তার মাদুলির জন্য ধন্যবাদ দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, হেমেন বাবু কোথায়? ম্যানেজারের কপাল কুঁচকে উঠল। হেমেন বাবু কন? আমি অবাক হয়ে বললাম, হেমেন বাবুকে চিনতে পারছেন না? আমাদের পাশের রুমে উঠেছিলেন কাল রাতে, আমাদের সঙ্গেই তো বেরোলেন। ম্যানেজার বাবু আরও অবাক হয়ে বললেন, पर उस नाम की कोई हमारे रिजॉर्ट में नहीं है साहब, और आपके बगल के कमरे तो खाली है। आप लोगों के अलावा इस रिजॉर्ट में और कोई नहीं है। चाहे तो आप हमारा रजिस्टर देख सकते हो। और कल आपके साथ तो सुमित बाबू भी थे, तीसरा कोई नहीं था। আমার আর দেখার প্রয়োজন ছিল না। একটু সুস্থ হয়ে সেই দিনই কলকাতায় ফিরেছিলাম। আর ওখানে না, কি জানি, হয়তো এবার থেকে প্রতি রাতেই 2 শক্তিশালী প্রতিস্পর্ধী মেতে উঠবে রক্তের খেলায়। কিছু রহস্য থাকাই ভালো।